আমরা জাহানদার শাহের সম্বন্ধে পড়ব। তো বাহাদুর শাহের মৃত্যু হয় বাহাদুর শাহের মৃত্যু হয় হচ্ছে মার্চে 1712। তো মার্চে 1712 থেকে শুরু করে 1713 পর্যন্ত যিনি মুঘল সম্রাট ছিলেন জাহানদার শাহ ছিলেন। দেখুন, জাহানদার শাহ ছিলেন একজন অক্ষম, তা সত্ত্বেও তিনি মুঘল সম্রাট হতে পেরেছিলেন। কিন্তু কি জন্য তিনি অক্ষম থাকা সত্ত্বেও মুঘল সম্রাট হতে পেরেছিলেন? কার জন্য? জুলফিকার খাঁয়ের জন্য। এই জুলফিকার খান কে? জুলফিকার খান ছিল কে? জুলফিকার খান ছিল মুঘল দরবারে একজন খুব প্রভাবশালী ইরানিয়ান নোবেল বা অভিজাত। তো তিনি একজন ইরানিয়ান নোবেল ছিলেন মুঘল দরবারে। আসলে কি হয়েছিল, মুঘল সাম্রাজ্যের শেষের দিকে মুঘল দরবারে এরকম অসংখ্য প্রভাবশালী যে উচ্চপদস্থ কর্মচারী ছিল তাদের শক্তি এবং ক্ষমতা বৃদ্ধি পায়, এবং এই অভিজাত সম্প্রদায়ের হাতে প্রচুর পরিমাণে শক্তি এসে যায়। তো শুধুমাত্র যে ওখানে ইরানিয়ান নোবেল বা ইরানিয়ান অভিজাত ছিল তা নয়, বিভিন্ন এরকম অভিজাতদের মধ্যে এরকম অনেক ফ্র্যাকশনও ছিল, অংশও ছিল, হিন্দুস্তানি অভিজাত, ইরানিয়ান অভিজাত। তো জুলফিকার খান এরকম একটা ইরানিয়ান নোবেল বা অভিজাত ছিল, যার ক্ষমতার জন্য তিনি কি করলেন, জাহানদার শাহ অক্ষম হওয়া সত্ত্বেও তাকে মুঘল সম্রাট বানিয়ে দিল। তো এর থেকে পুরো স্পষ্ট যে জাহানদার শাহ যখন মুঘল সম্রাট হলো, তার ওয়াজির মানে সোজা কথায় তার প্রাইম মিনিস্টার কে হলো? জুলফিকার খাঁ হলো। তার মানে কি, এখানে যেহেতু জাহানদার শাহ কেন হতে পারলো? জুলফিকার খাঁর জন্যই। তাই সমস্ত ক্ষমতা কিন্তু জুলফিকার খানের হাতেই ছিল। জাহানদার শাহ নামেই মুঘল সম্রাট ছিল, তাই জন্য জাহানদার শাহকে যদি আমরা দেখি তাহলে বলা হয় তিনি হচ্ছেন পাপেট কিং। অর্থাৎ তিনি হাতের পুতুল ছিলেন। তিনি শুধুমাত্র নামেই মুঘল সম্রাট ছিলেন, এবং তার সমস্ত মুঘল সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব এবং এক্সিকিউটিভ পাওয়ার শুধুমাত্র জুলফিকার খানের হাতেই ছিলেন। এবং এটা বলা হয় মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সবার প্রথম যিনি পাপেট কিং ছিলেন তিনি কিন্তু জাহানদার শাহই ছিলেন, অর্থাৎ ফার্স্ট পাপেট কিং। ঠিক আছে, এবার যেহেতু তিনি পাপেট কিং, ঠিক তেমন জুলফিকার খানকেও বলা হয় কিং মেকার। আমরা দেখব পরবর্তীকালে শুধুমাত্র জুলফিকার খান নয়, আরও অসংখ্য এরকম অভিজাত বা নোবেল রয়েছে, যেমন সাইয়েদ ব্রাদার্স। এরা তাদের ক্ষমতা এবং প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন যে সমস্ত ব্যক্তি তাদেরকে মুঘল সম্রাট তৈরি করতেন, তাই তাদেরকে কিং মেকার বলা হতো, কারণ তারা রাজা বা সম্রাট তৈরি করছে বলে। তাই জাহানদার শাহের রাজত্বকালে আমরা যে সমস্ত কার্যকলাপ বা নীতি যা কিছু দেখব সেগুলো কিন্তু এক্স্যাক্টলি জুলফিকার খায়। তো জুলফিকার খাঁ বুঝেছিলেন যদি মুঘল সম্রাটকে স্থায়ী করতে হয়, মুঘল সাম্রাজ্যকে স্থায়ী করতে হয়, এবং যদি মুঘল দরবারে জুলফিকার খাঁয়ের প্রভাব বৃদ্ধি করতে হয়, তার ক্ষমতা বৃদ্ধি করতে হয়, তাহলে রাজপুত রাজাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ। তাই তিনি কি করেছিলেন, আম্বারের যে রাজপুত রাজা ছিল যার নাম ছিল জয় সিং, তাকে তিনি তুষ্ট করার জন্য কি করলেন, তাকে তিনি একটা উপাধি দিলেন। তাকে যে তিনি উপাধিটা দিয়েছিলেন তার নাম হচ্ছে মির্জা রাজ সাওয়াই। এছাড়াও তাকে তিনি কি করলেন, মালবা যে জায়গাটা তার গভর্নর বানিয়ে দিলেন। ঠিক আছে, আর যে মারওয়াড় ছিল, আচ্ছা মারওয়াড় আর মেওয়াড় কিন্তু আলাদা, এটা আসলে যোধপুর। মারওয়াড়ের যে রাজা ছিল অজিত সিং, তাকেও তিনি টাইটেল দিলেন। কি টাইটেল দিলেন? তার টাইটেল দেওয়া হয়েছিল মহারাজ। আচ্ছা, এর থেকে এটা পুরো স্পষ্ট, যখন কেউ কাউকে মির্জা সাইর, রাজ সাওয়াই বা মহারাজ এরকম টাইটেল দিচ্ছে মানে কি বোঝাতে চাইছে, তার গুরুত্ব, তিনি কতটা ইম্পর্টেন্ট, কতটা মহান, তাকে সম্মান দিচ্ছে। এর থেকে স্পষ্ট যে তিনি রাজপুত রাজাদের প্রতি যে একটা সম্মান দেখাতে চেয়েছিলেন, তারা যে কতটা গুরুত্বপূর্ণ বা শক্তিশালী এটাকে তিনি রিকগনাইজড করেছেন। এবং তিনি অজিত সিংকে কার গভর্নর বানিয়েছিলেন? তিনি গভর্নর অফ গুজরাট, তাকে গুজরাটের গভর্নর বানিয়েছিল। তাহলে এর থেকে পুরো স্পষ্ট যে রাজপুত যে স্টেটস বা রাজপুত যে রাজারা ছিল তার সাথে তিনি খুব ভালো সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন, এবং তাদের সাথে একটা সমঝোতা করে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন। অপরপক্ষে যদি মারাঠা দেখি, মারাঠাদের সাথেও তিনি খুব ভালো সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। তিনি কি করেছিলেন, মারাঠার যে সেই সময় রাজা ছিল শাহু, তার সঙ্গে তার আগেই মানে জাহানদার শাহ যখন সম্রাট হয় তার আগেই 1711 খ্রিস্টাব্দে গোপনে জুলফিকার খাঁয়ের দক্ষিণাত্যে ডেকানে একজন তার গভর্নর ছিল।
তার নাম ছিল দাউদ খাঁ পান্নি। এই দাউদ খাঁ পান্নি গোপনে কি করেছিল, শাহুর সঙ্গে 1711, মানে আমি জানি যে বাহাদুর শাহের মৃত্যু 1712 খ্রিস্টাব্দে, তার আগে এই যে দাউদ শাহ পান্নি ছিল ইনি কিন্তু গভর্নর ছিল ডেকানের, এবং তিনি এই জুলফিকার খানের খুব ক্লোজ ছিলেন। তার সাহায্যে তিনি গোপনে কি করেন, মারাঠা শাহুর সাথে একটা চুক্তি করে রাখেন। সেই চুক্তিতে কি বলা হয়, মারাঠার যে দু ধরনের রাজস্ব হয়, সারদেশমুখী এবং চথ, দুটোই দেওয়া হবে। সারদেশমুখী এবং চথ কি, এই এবং এছাড়াও এই যে রাজপুত রাজা বা মারাঠা সাম্রাজ্যের প্রতি বাহাদুর শাহের কী ধরনের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি ছিল, এটা কিন্তু আমি অলরেডি একটা আগের ভিডিও বানিয়েছি। তাই আমি অনুরোধ করবো আগের ভিডিওটা দেখতে, তাহলে সারদেশমুখী চথ সম্বন্ধে ধারণা পরিষ্কার হবে, এবং যে ভিডিওটার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে অলরেডি দিয়ে দিয়েছি। তো সারদেশমুখী আর চথ এই দু ধরনের রাজস্ব হয়, সেই দু ধরনের রাজস্ব দিতেই তিনি রাজি হয়েছিলেন। এই দাউদ খাঁ পান্নি শাহুর সঙ্গে একটা চুক্তি কনক্লুড করেছিল। বাহাদুর শাহ কিন্তু শুধুমাত্র শাহকে সারদেশমুখী দিতেই রাজি হয়েছিল, চথ দিতে রাজি হয়নি। কিন্তু জুলফিকার খাঁয়ের অধীনে যে দাউদ খাঁ পান্নি ছিল, যা শাহুর সঙ্গে যখন চুক্তি করেন, তিনি বলেছিলেন দু ধরনেরই রাজস্ব মারাঠাদের দেওয়া হবে, কিন্তু একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন? কন্ডিশন ছিল যে এই যে চথ আর সারদেশমুখী যে সমস্ত রাজস্বটা রয়েছে, এটা কালেকশন কে করবে, কালেক্টেড বাই মুঘল অফিসিয়ালস, মানে মুঘল যে আধিকারিক রয়েছে তারাই এটা কালেক্ট করবে, করে কাদের হাতে দেবে, মারাঠা আধিকারিকদের হাতে দেবে। কিন্তু সারদেশমুখী এবং চথ এই দুটোই দেওয়া হবে। তো এটা দেখছি মারাঠাদের প্রতি তার যে অ্যাটিটিউড ছিল খুব স্পষ্ট, যে তিনি সমঝোতা করে খুব ভালো একটা শান্তিপূর্ণ অবস্থা এবং ভালো একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছিলেন। এরপর আমরা দেখব যে এছাড়াও তিনি যে বুন্দেলার চিফ ছিল চাতারসাল, এবং জাট যে চিফ ছিল চৌড়ামান, দুজনের সাথেও তিনি ভালো সম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন। তো চাতারসাল বুন্দেলা চিফ আর জাট যে চিফ, তার সাথেও তিনি ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। শুধুমাত্র তার যে সম্পর্কটা ছিল বান্দা বাহাদুর, আমরা আগে দেখেছি যে বাহাদুর শাহের সময় বান্দা বাহাদুরের নেতৃত্বে পাঞ্জাবে যে রিভোল্ট হয়, শিখরা যে রিভোল্ট করেছিল, সেক্ষেত্রে কিন্তু বাহাদুর শাহ এই বান্দা বাহাদুরকে পরাজিত করেছিল। তাই বান্দা বাহাদুর এবং শিখদের প্রতি তিনি কিন্তু সে আগের যে অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি ছিল সেটাকে বজায় রেখেছিলেন। অর্থাৎ সেটা কি অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি ছিল, যে তাদেরকে দমন করা, সেই দমনমূলক যে দৃষ্টিভঙ্গি ছিল সেটাকেই তিনি বজায় রেখেছিলেন। এবার জুলফিকার খাঁ কী করেছিল, জুলফিকার খাঁয়ের কিছু ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন হচ্ছে, তিনি মুঘল অর্থনীতিকে ভালো করার চেষ্টা করেছিলেন। বাহাদুর শাহের সময় বাহাদুর শাহের যে রেকলেস গ্র্যান্ড জাইগিরস এবং প্রমোশনের জন্য বাহাদুর শাহ যে বিশাল পরিমাণে অর্থ খরচ করেছিল, এর ফলে মুঘল দরবারে একটা মুঘল সাম্রাজ্যে একটা আর্থিক খারাপ অবস্থা তৈরি হয়। তিনি জুলফিকার খাঁ সেটা ঠিক করার চেষ্টা করেছিল, তাই জন্য তিনি কী করলেন, জাইগির বা প্রমোশনগুলো ঠিকঠাক করে করতে শুরু করলেন। তিনি এটা ঠিক করলেন যে মানসাবদার যারা, তাদের অধীনে যে নির্দিষ্ট পরিমাণ সৈন্য বা ট্রুপ মেনটেন করার যে পদ্ধতি রয়েছে, সেই যে কোটা রয়েছে, তারা যেন ঠিকঠাক তাদের অধীনে নির্দিষ্ট কোটার সৈন্য সংখ্যা বজায় রাখে। জায়গিরদারি ব্যবস্থাটা তিনি ঠিক করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি একটা খারাপ জিনিস করেছিলেন, যে তিনি একটা নতুন রাজস্ব ব্যবস্থা ইন্ট্রোডিউস করেছিলেন, নতুন একটা রাজস্ব ব্যবস্থা এনেছিলেন, যেটাকে বলা হয় ইজারা সিস্টেম, ইজারাদারি ব্যবস্থা। আর এটার আর একটাও নাম আছে, এটাকে আমরা রেভিনিউ ফার্মিংও বলে থাকি। তো এটা খারাপ ছিল। কেন খারাপ ছিল? কারণ এটা খারাপ ছিল কারণ তিনি কি করেছিলেন, আকবরের সময় থেকে টোডারমল যে জাপ্তি বা যে 10 আলা রাজস্ব ব্যবস্থা
নিয়ে এসেছিল, ইন্ট্রোডিউস করেছিল, তার পরিবর্তে তিনি এই ইজারা ব্যবস্থাটাকে নিয়ে আসেন। এটাকে বাদ দিয়ে তার পরিবর্তে ইজারা ব্যবস্থাটা নিয়ে আসেন। এই টোডারমালের জাপ্তি বা দশালা ব্যবস্থাটা কিন্তু শেরশাহের রাজস্ব ব্যবস্থারই একটা অনুকরণ ছিল। কি এইটাতে কি হতো, টোডারমালের জাপ্তি বা দশালা ব্যবস্থাতে কি হতো, যে প্রত্যেকটা জমি যেগুলো আছে সেই জমিতে আগের যে 10 বছর, সেই গত 10 বছরে যে পরিমাণ উৎপাদন হতো তার একটা গড় নেওয়া হতো, অর্থাৎ গড় উৎপাদন, অ্যাভারেজ প্রোডাকশন, আর একটা কি নেওয়া হতো, অ্যাভারেজ গড় মূল্য, যে উৎপাদন, অ্যাভারেজ কস্ট বা প্রাইস। এই দুটোর কি করা হতো, এই দুটোর ভিত্তিতে একটা নির্দিষ্ট অর্থ বা মূল্য ঠিক করা হতো। তার উপর 1/3 অংশ কোথায় যেত, মুঘল সম্রাটের কাছে। এটা ছিল হচ্ছে এই জাপ্তি বা দশালা ব্যবস্থার নিয়ম। ঠিক আছে, যে কি করা হতো, 10 বছরের, গত 10 বছরের যে তথ্য তার উপর ভিত্তি করে একটা অ্যাভারেজ প্রোডাকশন, একটা অ্যাভারেজ প্রাইস নেওয়া হতো, এবং তার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট অর্থমূল্য ঠিক করা হতো, এবং তার 1/3 অংশ মুঘল সম্রাটের কাছে যেত। এটাকে আমি একটু সোজা করে বোঝাই। ধরো আমি যদি দেখি আগের যে গড় 10 বছর, সেই 10 বছরে আমি ধরলাম যে ধান চাষ হয়েছে 10, আমি ঠিক আছে আমি 10 বছরের পরিবর্তে 2 বছর নিয়ে বোঝাচ্ছি। ধরো গত 2 বছরে, প্রথম বছরে ধান চাষ হয়েছে 10 কেজি ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড বছরে ধান চাষ হয়েছে 8 কেজি সেকেন্ড ইয়ার। তো যখন 10 কেজি ধান চাষ হয় তখন তার মূল্য ছিল হচ্ছে 6 টাকা, ₹6। আর যখন 8 কেজি হয় তখন আমি ধরে নিলাম তার পয়সা হচ্ছে ₹10। তাহলে এই যে 2 বছরের গড় উৎপাদন কত হলো, মানে 9 কুইন্টাল বা যাই হোক 9। আর এই যে এই এই গত 2 বছরের যে মূল্য ছিল, সেই মূল্যর গড় কত হলো, 8। তাহলে এটা হচ্ছে গড় মূল্য আর এটা হচ্ছে গড় উৎপাদন। তো এরকম গড় মূল্য, গড় উৎপাদনের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট মূল্য ঠিক করা হতো। ধরলাম আমি এই নির্দিষ্ট মূল্যটা ঠিক করা হয়েছে 6। এই 6-এর 1/3 অংশ, অর্থাৎ 6 টাকা হলে 2 টাকা যেত কোথায়, 2 টাকা যেত হচ্ছে মুঘল দরবারে, মুঘল সাম্রাজ্যের কাছে, মুঘল সম্রাটের কাছে। তো এটা হচ্ছে দশালা ব্যবস্থা বা জাপ্তি সিস্টেম। এটা কিন্তু আমি 2 বছর দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কিভাবে ক্যালকুলেশন করা হতো। 10 বছর, এটা 2 বছরের পরিবর্তে 10 বছর নেওয়া হতো। কিন্তু জুলফিকার খাঁ কী করলো, এইটাকে বন্ধ করে দিল। এর পরিবর্তে তিনি কী নিয়ে এলো, ইজারা সিস্টেম। ইজারা সিস্টেমে যে জিনিসটা তিনি করেছিলেন, যে ইজারা সিস্টেমে আর আগে এই যে পরিমাণে এই যে রাজস্বটা যে নেওয়া হতো 2 টাকা বা যে রাজস্ব নেওয়া হতো জাপ্তি, এটা কিন্তু সরাসরি কৃষকদের থেকে নেওয়া হতো। সরাসরি কাদের থেকে নেওয়া হতো, সরাসরি কৃষকদের থেকে। ঠিক আছে, কিন্তু ইজারা ব্যবস্থায় তিনি কি করলেন, ধরো ইজারা ব্যবস্থায় তিনি কি করলেন, মিডিল ম্যান নিয়ে এলেন। এগুলো হচ্ছে বিভিন্ন জমি, এখানে সব কৃষকরা রয়েছে, এই জমিগুলোর জন্য একটা মিডিল ম্যান রয়েছে। সেই মিডিল ম্যানটা কী করতো, এদের থেকে রাজস্ব নিত। রাজস্ব নিয়ে কাকে দিত, রাজস্ব নিয়ে দিত মুঘল সম্রাটকে। তিনি কিন্তু মুঘল সম্রাটকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থই দিত, নির্দিষ্ট অর্থ। মুঘল সম্রাট বলে দিয়েছিল তোমাকে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে, কিন্তু এই যে মিডিল ম্যানটা তিনি কি করতো, যা ইচ্ছা যত পরিমাণ হোক কৃষকদের থেকে নিত। তার এই যে নির্দিষ্ট টাকা নেওয়ার জন্য তার উপর কোনো মানে বাধা ছিল না। তাই তিনি কি করতো, এক্সেসিভ পরিমাণ, খুব অধিক কর নিত। এই কৃষকদের থেকে তিনি নিজে অধিক কর নিতেন, নিয়ে একটা নির্দিষ্ট অর্থ মুঘল সম্রাটকে দিত। তো এটাতে কি হলো, কৃষকরা অত্যাচারের শিকার হলো, কৃষকরা অত্যাচারের শিকার হলো, অত্যাচার এবং কি হলো, এদের শোষণ হলো। কারণ কি, কারণ মুঘল সম্রাট বলেছে তুমি এদের সাথে যা ইচ্ছা করো, যত পরিমাণ নাও, আমার দেখার দরকার নেই। আমাকে যে নির্দিষ্ট অর্থটা রয়েছে, আমি যেটা চাই কর, তুমি শুধু আমাকে দিয়ে দাও, মিডিলম্যান শুধু ওটা দিয়ে দেবে। এরপর তুমি এদের থেকে যা ইচ্ছা পরিমাণ কর আদায় করো। তাহলে মিডিলম্যান কি করবে, নির্দিষ্ট কোনো অর্থ না থাকায় কৃষকদের থেকে যা ইচ্ছা পরিমাণ কর আদায় করবে, তো কৃষকরা শোষণের শিকার হবে। তো এটাই একটা ইজারা ব্যবস্থা বা রেভিনিউ ফার্মিং যে জুলফিকার খান ইন্ট্রোডিউস করেছিল, নিয়ে এসেছিলো, এটা একটা খুব বাজে প্রভাব। পরবর্তীকালে আমরা দেখবো যে মুঘল সাম্রাজ্যের
পতনের জন্য কিন্তু কৃষকদের যে অসন্তোষ বা আক্রোশ সেটাও একটা কারণ ছিল। আর এটা একটা প্রমাণ যে কীভাবে ইজারা সিস্টেম কৃষকদেরকে শোষণের মুখে ঠেলে দেয়। যেখানে টোডারমাল ব্যবস্থায় কৃষকদের থেকে সরাসরি নেওয়া হতো, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থই নেওয়া হতো, কিন্তু এখানে কৃষকদের থেকে সরাসরি নেওয়ার পরিবর্তে মিডিলম্যান রাখা হলো, যে কৃষকদের থেকে যে কোনো কোনো নির্দিষ্ট কোনো কর ছিল না, যা ইচ্ছা কর শোষণ করতো এবং অধিক করের জন্য কৃষকরা শোষণের সম্মুখীন হতো। তো এটা আমরা দেখলাম যে জাহাঙ্গীর শাহের যে সাম্রাজ্য বা রাজত্বকাল ছিল, সেই রাজত্বকালের একটা সংক্ষিপ্ত বিবরণ। তো তার রাজত্বকালে সব কিছু কিন্তু জুলফিকার খানেরই অধীনে ছিল। আর জাহাঙ্গীর শাহের সময় তার রাজ দরবারে একজন বিখ্যাত নর্তকী ছিলেন, একজন ডান্সিং গার্ল, যার নাম ছিল লাল কানওয়ার, এবং তিনি কিন্তু জাহাঙ্গীর শাহের সবথেকে প্রিয় মহিলা ছিলেন। এবং তিনি যে মুঘল দরবার ছিল সেখানেও কিন্তু তিনি তার একটা ডমিনেন্সই ছিল, একটা ডমিনেন্স করে রাখতেন তিনি, অর্থাৎ তিনি তারও মুঘল দরবারে একটা খুব ভালো প্রভাব ছিল। তো ডমিনেটেড দ্য কোর্ট, তিনি মুঘল যে কোর্ট ছিল সেখানেও তার একটা ভালো প্রভাব ছিল। এবং 1713 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর শাহের রাজত্বের শেষ হয়। এন্ড অফ জাহাঙ্গীর শাহ রিজিম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।